জনাব আব্দুল আওয়াল ঠাকুর, আপনি একটু বলবেন যে এই যে ঘটনাটি এটি আসলে কি ধরনের বার্তা দেয়? হোটেল ব্যবস্থাপকদের অব্যবস্থাপনার কারণে যারা নিহত হয়েছেন, যারা অগ্নিদগ্ধ হয়েছেন, তাদের জন্য যথেষ্ট ক্ষতিপূরণ ভারত সরকার অথবা ওই কর্তৃপক্ষ থেকে আদায় করার ব্যবস্থা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা দরকার। একটি কথা উঠেছে, তাদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রে যদি তাদের সমর্থন না থাকে তাহলে সরকার দেখবে। আসলে তারা বৈধভাবে ভারত গিয়েছে চিকিৎসার জন্য, এবং সেখানকার অব্যবস্থাপনার কারণে তারা যে অগ্নিদগ্ধ হয়েছে এটি ওই কর্তৃপক্ষের দায়, এবং এই দায়টি ভুলে গেলে চলবে না। তাদের জন্য যে মিনিমাম ভারতীয় আইনেও যে সাজার ব্যবস্থা আছে সেই সাজা এবং ক্ষতিপূরণের আদায় করার ব্যবস্থা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় করবে, এইটা আমি শুরুতে কথাটা বলে নিতে চাই। যারা সেখানে অগ্নিদগ্ধ হয়েছেন ধোঁয়াজনিত কারণে, অর্থাৎ পুরো জিনিসটাই হচ্ছে যে আমাদের এখানকার যেটাকে আয়নাঘরের মতো একটা অবস্থা সেখানে ছিল। এখানে যেমন সরকার রাজনৈতিকভাবে আয়নাঘর তৈরি করেছিল, আসলে ওইটা এই যারা ভিজিটর তাদের জন্য একটা আয়নাঘর। কারণ যখন ধোঁয়া আগুন লেগেছে রাত 1:45, কোত্থেকে বেরোবে, কোথায় যাবে, কি করবে, কোনো দিশাহারা অবস্থায় এই লোকগুলো মারা যায়, প্রত্যক্ষদর্শী বিবরণে যে কথাগুলো আছে। সুতরাং এই যে অবস্থাটা, এটা একটা বাসের অযোগ্য জায়গায় বাণিজ্যিক ব্যবস্থাপনা রাখা এবং তাদেরকে থাকতে দেওয়ার যে ব্যাপারটা, এটি কে দেখেছেন কে দেখেন নাই সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ঘটনা যখন ঘটেছে তখন তার সুনির্দিষ্ট সুরাহা হওয়া দরকার। এই কথাটা বলে আমি যে কথাটা আসতে চাই, এখানে অনেকগুলো কথা রয়েছে। ভারতে কেন আমরা চিকিৎসার জন্য যাই, চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনেক কথা ভাই অনেকগুলো আলোচনা করেছেন। আমি সেদিকের মধ্যে না গিয়ে, ভারতে চিকিৎসার জন্য যাওয়ার অনেক রকম উদ্দেশ্য থাকতে পারে, অনুমান করে কথা বলা ঠিক না। তবে সাধারণভাবে আমরা যেটা জানি সেটা হচ্ছে একসাথে রদ দেখা কলা বাঁচার একটা ব্যাপার আছে। অর্থাৎ ভারতেও গেলাম, ঘুরেও আসলাম, চিকিৎসাও নিলাম, কিছু খোঁজখবরও নিলাম, অনেকগুলো কাজ একসাথে করা, কিছু কাপড় চোপড়ও আনলাম, চোরাকারবারিও হলো, এরকম নানা বিষয়কে মিলিয়ে এই কাজগুলো হয়। সবাই না, সেটি সবাই অবশ্যই না, কিন্তু কিছু কিছু রোগের ক্ষেত্রে আছে। যেমন আপনি দেখেন একটা কথা হচ্ছে, দুটা সুনির্দিষ্ট উদাহরণ আমি দিতে চাই। ভারতের একজন চিকিৎসক ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি কলকাতার মুখ্যমন্ত্রী, এই মেয়রও ছিলেন। তিনি রোগীকে জিজ্ঞেস করতেন না যে আপনার রোগ কী, তিনি রোগীর সাথে কথা বলতেন এবং যাবার সময় তাকে একটা প্রেসক্রিপশন দেন। অন্য পরীক্ষা তো দূরের কথা, বিধানচন্দ্র রায়ের কাছে গিয়ে কোনো পেশেন্ট রোগের বিবরণ দেন নেই, আর তিনি জানতেই চান নাই যে কী রোগ হয়েছে। এটা তার নিজস্ব জ্ঞান বুদ্ধি ছিল। আমাদের বাংলাদেশের একজন সাংবাদিকের কিডনি চিকিৎসার জন্য ভেলোরের যে খ্রিস্টান ডাক্তারের কাছে গেছিল, তিনি প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশে মতিউর রহমান থাকতে আমার কাছে চিকিৎসা আসেন, আমার কিন্তু দেখতে খুব লজ্জা লাগে। কারণ মতিউর রহমান যখন ক্লাস করতো তখন টিচার তার ভয়ে ক্লাস করতো না। তার দেশের থেকে আমার দেশের চিকিৎসার জন্য আসেন, আমার কাছে খুব অবাক লাগে। সমস্যাটা কী ছিল? সমস্যা ছিল যে আমাদের এখানে তখনও কিডনি স্থাপনের যে ইউনিট, এই ইউনিটটাকে পরিকল্পনা ষড়যন্ত্র করে বন্ধ করে রাখা হয়েছিল কিডনি চিকিৎসার ক্ষেত্রে। এরকম অনেকগুলো আছে। মেডিকেল বিদ্যাটা এমনি হচ্ছে এমন একটি বিদ্যা যা আসলে অন্ধকারের মধ্যে থাকা। এখানে আসলে আমরা যে চিকিৎসার কথাগুলো বলি, এই চিকিৎসাগুলো কোনটা কিভাবে হয়, ভারতের চিকিৎসা ভালো হয় না ব্যাংককের চিকিৎসা ভালো হয় না সিঙ্গাপুরের চিকিৎসা ভালো হয় না মাউন্ট এলিজাবেথের চিকিৎসা ভালো হয়, এগুলো কিন্তু খুব আপেক্ষিক শব্দ। কিন্তু এই কথাটা ঠিক বাংলাদেশের ডাক্তাররাও যে বই পড়েন, কলকাতার ডাক্তাররাও সে বই পড়ে পাশ করেন, নতুন অন্য কোনো বই পড়েন না। পাশ করার পরে কিছু পড়াশোনা আছে, অর্থাৎ নিয়মিত থাকা অথবা রুগীর মধ্যে থাকা, এই যে পড়াশোনার মধ্যে। এবং এখানে একটা কথা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে কোনো কোনো ডাক্তারের মধ্যে একটি কসাই প্রবণতা আছে। এই কসাই প্রবণতাটা হয়তো ভারতে একটু কম আছে। এই জন্য অনেকে তো মনে করেন যে সেখানে গিয়ে যদি আমরা একটু ভালো চিকিৎসা পাই, বাঁচার জন্য আকাঙ্ক্ষা যদি থাকে, ক্যান্সারের যে আলোচনা আছে, টাটা মেমোরিয়াল, এগুলো আছেই। কিন্তু এইটা আসলে চিকিৎসার জন্য একটা দেশের নাগরিক যেতেই পারে, এইটাকে সেরকম বড়ভাবে দেখার কোনো না। কিন্তু কি হারে যাচ্ছে, অন্যান্য জায়গায় কি পরিমাণ যাচ্ছে, ভারতে আপনি এখান থেকে আপনি বাংলাদেশের থেকে সীমান্ত পার হয়ে একটা লাভ দিয়ে ভারতে ঢুকতে পারেন, ব্যাংককে তো সেটা পারবেন না। রাইট। আমেরিকাতে তো সেখানে পারবেন না, সিঙ্গাপুরে সেখানে যেতে পারবেন না,
ওই সীমান্তে গিয়ে এমনকি আমি তো এমন অনেক লোকের কথা জানি যারা বাংলাদেশের নাগরিক বিনা পাসপোর্টে ভারতে যায় চিকিৎসার জন্য। না, কিন্তু খরচের ব্যাপার তো রয়েছে। খরচের যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা কিন্তু একেবারে সবগুলো একরকম না। এইটা এক এক জায়গায় এক এক আবার ভেরি করে। ডাক্তার চিকিৎসকদের আন্তরিকতার প্রশ্ন সেখানে রয়েছে। সেটাও ভেরি করে। ভারতের চিকিৎসক মানেই যে আপনি খুব আমি আমার নিজের একজন আত্মীয়র কথা বলতে পারি যে তিনি তার চিকিৎসা করে, হার্টের চিকিৎসা করে ঢাকায় আসলেন, আসার 3 দিন পরে তিনি মারা গেলেন। তাকে যখন সেই হাসপাতালে জিজ্ঞেস করা হলো যে আপনি কি করলেন, লাংসের প্রবলেমের কারণে উনি, হ্যাঁ সরি আমরা তো আসলে এটা পরীক্ষা করে দেখিনি, দেখা উচিত ছিল। তাতে তার রুগী বাঁচে নাই। বাংলাদেশে হলো আপনি একই কথা বলতেন যে আমরা হার্ট দেখছি, লাংস দেখি নেই। এইটা আসলে ভারতের চিকিৎসা বলতে আমরা যেটা মনে করি যে ভারতের চিকিৎসা মানে দেবতার চিকিৎসা, আবার মানুষেরই চিকিৎসা। প্রত্যেক মানুষই যেমন ভুল ত্রুটির মধ্যে, হ্যাঁ তারা হয়তো আমাদের থেকে একটু বেশি সতর্ক থাকতে পারে। এটা ম্যান টু ম্যান ভেরি করে। বাংলাদেশেও বহু, যেমন আমাদের এই যে রশিদউদ্দিন সাহেব ছিলেন নিউরো, তিনি ভারতে গিয়ে অপারেশন করতেন, তাকে নিয়ে যাওয়া হতো অপারেশন। বাংলাদেশে করলে রশিদউদ্দিন করেছেন, আর ভারতে গেলে ভারতে করেছেন। এতে যেই ডিম ভাজা সেই অমলেট, অত খুব একটা পার্থক্য নাই। কিন্তু কথাটা এখানে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে একটা জিনিসের ব্যাপারে যে কথাটা আমি বলেছিলেন যে সম্প্রতি রিসার্চের একটা রিপোর্ট বলছে যে বাংলাদেশের প্রায় 42% মানুষ ভারতের প্রতি সহানুভূতিশীল, আর ভারতের 25% মানুষ বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল। অর্থাৎ ভারতের মানুষরা বাংলাদেশের মানুষকে অপছন্দ করে।